টানা বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। এ মাসে ঢাকায় আক্রান্তের সংখ্যা জুনের তুলনায় দ্বিগুণ হওয়ার শঙ্কা। জলাবদ্ধতায় বছরে বিকল 40,000 গাড়ি, আর্থিক ক্ষতি অন্তত 1,500 কোটি টাকা। ওয়াটার লেভেল মেনে রাস্তা নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আন্দোলনের নামে জনভোগান্তি মানবে না সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেফতার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় চেষ্টা চালাচ্ছে ঢাকা। গেল কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এর প্রভাব দৃশ্যমান হবে, এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন। মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ব্যর্থ হলে এই মাসে ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুনের তুলনায় দ্বিগুণ হতে পারে। বর্ষাকাল শুরু হতেই নগর জীবনে অন্যতম আতঙ্কের নাম ডেঙ্গু। বছরের প্রথম দিকে কম থাকলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে জুন মাসে। জুলাইয়ে টানা বৃষ্টির কারণে বাড়তে শুরু করেছে এর প্রকোপ। ইতিমধ্যে চলতি মাসের 15 দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে 3,000। এ অবস্থায় সরকারের মশক নিধন কর্মসূচির সফলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কীটতত্ত্ববিদরা বলছেন, এবছর আর্দ্রতা, তাপমাত্রা ও বৃষ্টি সবই বেশি, যা এডিসের বংশ বিস্তারের জন্য আদর্শ পরিবেশ। এডিস মশা তারা একবারে 100টার মতো ডিম পাড়তে পারে, যেখানে কিউলেক্স মশা ভেলা আকারে ডিম পাড়ে, যেটা লক্ষ লক্ষ হতে পারে। কিউলেক্স মশাটার সংখ্যা যেহেতু বেশি, উৎপাদনের সংখ্যা বেশি, সেজন্য কিউলেক্স মশাটা আমরা বেশি দেখি। এডিস মশাটা দেখি না, কিন্তু এডিস মশাটা ঠিকই কিন্তু আমাদের রোগ ছড়াচ্ছে। বৃষ্টি হচ্ছে না বা অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু হঠাৎ করে বৃষ্টি হলে দেখেন যে মশার উপদ্রব বেড়ে গেল। এটাই একমাত্র কারণ যে আগের সময় যে ডিমটা পেরে গেছিল সেটা তারা তাড়াতাড়ি ফুটিয়ে তারা মশার জন্ম দিতে পারে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, মশা নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসায়ও মনোযোগ দিতে হবে। এবারে যে ব্যাপক বৃষ্টিপাত হলো এবং সারা দেশ জুড়ে এডিস মশা প্রজননের যে পানি জমে সেটা জমেছে। আগামী 2-3 সপ্তাহের মধ্যেই তার একটা লক্ষণ পাওয়া যাবে। আমাদের সরকারের দরকার যত কন্টেনার আছে যেখানে পানি জমে থাকে সেই কন্টেনারগুলো সংগ্রহ করে সেগুলোকে ফেলে দেয়া। যেখানে পানি জমে আছে বড় জায়গায় সেই পানিগুলোকে নিষ্কাশনের ব্যবস্থা করা, আর না হলে সেখানে লার্ভিসাইডিং করা। এসব পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বর্ষায় ডেঙ্গু সংক্রমণ বাড়তেই থাকবে বলেন এই বিশেষজ্ঞ। জরুরি ভিত্তিতে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জলাবদ্ধতার কারণে রাজধানী বন্দর নগরী সহ সারা দেশে প্রতি বছর অন্তত 40,000 যানবাহনের ইঞ্জিন বিকল সহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। অটোমোবাইল বিশেষজ্ঞরা মনে করেন, কার, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় বছরে আর্থিক ক্ষতি কমপক্ষে 1,500 কোটি টাকা। ঢাকাসহ দেশের বিভিন্ন রাস্তা ওয়াটার লেভেল মেনে নির্মাণ না করায় জলাবদ্ধতায় গাড়ির ক্ষতি হচ্ছে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীর জলাবদ্ধতায় সড়কে এভাবে আটকে থাকে সিএনজি অটোরিকশা। নানা কসরতেও গাড়ির ইঞ্জিন আর চালু হয় না। শুধু অটোরিকশা নয়, চলতি মাসের বৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনের ইঞ্জিন সহ নানা যন্ত্রাংশ। আষাঢ় শ্রাবণে তাই অটোমোবাইল কারখানাগুলোতে অন্য সময়ের চেয়ে দ্বিগুণ চাপ। পানির তলায় যাওয়ার পরে নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এই গাড়ি পড়ে যাচ্ছে, গাড়ি আর স্টার্ট হচ্ছে না। ওই ক্ষেত্রে আমাদের এখানে অনেক পরিমাণ গাড়ি আসছে, হাইব্রিড গাড়িগুলো। আর ম্যাক্সিমাম যেগুলো একবার বেশি ড্যামেজ, মানে অনেক পানিতে যেগুলো ঢুকছে ওগুলো ম্যাক্সিমাম কন্ট্রোলার লাগবে বা এরকম ইন্টারনাল ড্যামেজ হয়েছে অনেক। আমরা গাড়িগুলো আগে পুরো গাড়িটাকে মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এবং কি যেখানে ওয়াটার ডিফেক্ট হচ্ছে এগুলোকে ডিসমেন্টাল করে ফেলি। ডিসমেন্টাল করে এগুলো আমরা হিটে দিয়ে দিই। হিটে দিলে ম্যাক্সিমাম কম্পোনেন্টই দাঁড়া যায়। চালকদের দাবি, জলমগ্ন সড়কে হাইব্রিড গাড়িগুলোর ব্যাটারি নষ্ট হয় বেশি, আর বেশি পানিতে নন হাইব্রিড গাড়িগুলোর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। কষ্ট হইতেছে আমাদের গাড়ি চালানোর জন্য, পুরো গাড়ি ভরে গেছে।
গাড়ি এখন গ্যারেজে নিয়ে আসছি। হিউজ পরিমাণে গাড়ি বলা যায় রাস্তায় দাঁড়ায় গেছে, বিশেষ করে হাইব্রিড সেক্টরে যে গাড়িগুলো আছে এইগুলোর গাড়িগুলোর পরিমাণ অনেক বেশি। চলতি মাসের ভারী বৃষ্টিতে ডুবে যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক। জলাবদ্ধতার কারণে রাস্তায় বিকল হয় অসংখ্য যানবাহন। জলাবদ্ধতায় প্রতি বছর কী পরিমাণ গাড়ি বিকল ও আর্থিক ক্ষতি হয় এ নিয়ে সরকারি বা বেসরকারি কোনো পরিসংখ্যান নেই। তবে দেশের কয়েকজন অটোমোবাইল বিশেষজ্ঞ মনে করেন, রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার ছোট বড় কারখানা বা গ্যারেজে অন্তত 40,000 গাড়ি আসে মেরামতের জন্য। এসব বাহন মেরামত বা যন্ত্রাংশ কেনা বাবদ খরচ হয় অন্তত 1,500 কোটি টাকা। আসলে আমার গাড়ির ওয়াটার লেভেল এবং রাস্তাতে যে ওয়াটার আছে এই দুইটার লেভেল যদি এক না হয় তাহলে আমার ওয়াটার ইফেক্টেড হবে। দ্বিতীয় হলো, পাশের রাস্তা থেকে যখন স্পিডে একটা গাড়ি যাচ্ছে একটা ঢেউ ক্রিয়েট হয়, তখন ওয়াটার লেভেল যদিও আমার স্ট্যান্ডার্ড আছে, ওই ঢেউয়ের কারণে আমার একদম বনেটের উপরে পানি উঠে যাচ্ছে, তখন সাকশন দিয়ে পানি ইন করে ইঞ্জিন ড্যামেজ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর সড়কগুলো ওয়াটার লেভেল করা না থাকায় অল্প বৃষ্টিতেই বিকল হয়ে পড়ে গাড়ি। সাধারণত এই ধরনের গাড়িতে যেগুলো পানিতে এফেক্টেড হয়, ফার্স্ট ক্ষতিটা হইল তা আমাদের গাড়ি যে কম্পোনেন্টগুলো আছে ইন্টারনালি এগুলো ভিজে যায়। তো এগুলো পারফেক্টলি না শুকাইলে তার গন্ধ চলে আসে। আর দ্বিতীয় ক্ষতিটা হয় ইলেকট্রনিক কম্পোনেন্ট যেগুলো পানির সাথে কন্ট্যাক্ট পায়, সেগুলো যথাসময়ে সার্ভিস না করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। গাড়ির ক্ষতি কমাতে যেসব সড়কে জলাবদ্ধতা হয় তা এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে বলা হয়, বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত 8 জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ছিল। এর মধ্যে ফের এসব পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। শিক্ষার্থীদের আন্দোলন সামনে রেখে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারকে বিব্রত করতে বিভিন্ন মহল চেষ্টা করছে। তারই অংশ হিসেবে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় নিজেদের অবস্থান স্পষ্ট করার পরও সড়কে নেমে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকার নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করার পক্ষে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হবে কিনা সে বিষয়ে তদন্ত হচ্ছে। এদিকে আদালতের বিচারিক ও আইনি বিষয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও ৪৫ বছর ধরে পলাতক থাকা আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 1981 সালে 30 মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যায় সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে ক্যাপ্টেন মুসলিউদ্দিনের সাথে ছিলেন মেজর মোজাফফর হোসেনও। মামলার বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং সরাসরি গুলি চালান। হত্যা নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসে 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড।
ক্যাপ্টেন মুসলেউদ্দিনকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। তবে মেজর SM খালেদের সঙ্গে পালিয়ে যান মেজর মোজাফর হোসেন। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যার অমীমাংসিত অধ্যায়ের নতুন অগ্রগতি এলো। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। মোজাফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। 1997 থেকে 1998 সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন তিনি। বিজন কুমার দাস, DBC নিউজ। আগের নিয়মে 1 নভেম্বর জাতীয় যুব দিবস ও 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে উদযাপিত হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। আগে প্রতি বছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু অন্তর্বর্তী সরকার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে 12 আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষাকালে একসঙ্গে 2 দিবস উদযাপন করায় যুব সমাবেশ ও মেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এটি বিবেচনায় আগের মতোই দিবস দুটির সময় আলাদা রাখার সিদ্ধান্ত হয়। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তবে ফেরার আগে তার ট্রাভেল ডকুমেন্ট লাগবে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর চেষ্টা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অন্তর্বর্তী সরকারের সময় 2 দফা চিঠি এবং বিএনপি সরকারের সময়ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার মধ্যেই গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা জানান তিনি নিজেই দেশে ফিরবেন। কিভাবে ফেরানো হবে তাকে? দিল্লিতে তার স্ট্যাটাস কি? বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানো সম্ভব কি? এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান এক্ষেত্রে প্রয়োজন ভারতের সদিচ্ছা। হাতি হত্যার আসামি জেলখানায় আছে, কোনো স্ট্যাটাসে নাই। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। তারা কিভাবে ফেরত আসবে সেটা যদি এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসে তাহলে এটার আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। ভারতের সরকারের এখানে একটা রোল আছে। রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোম্যাটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছায় প্রয়োজন। শেখ হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমি মনে করি না যে এখানে ভারত আর বাংলাদেশের সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে। সম্পর্ক তো সম্পর্ক জায়গায় থাকবেই এবং সেটা একটি দেশের সাথে আরেকটি দেশের বাইল্যাট্রাল এবং সম্পর্কটা বহুমাত্রিক হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমাদের এক্সচেঞ্জ থাকবে, আমাদের ডায়ালগ চলমান থাকবে। এই জুলাই মাসে এটা বলতেই হবে, যারা রক্ত দিয়েছে, যারা মারা গেছে, যারা আহত অবস্থায় আছে, তাদের পরিবারের জন্য একটা ক্লোজার দরকার। তিনি আরো বলেন, সাজা হয়ে যাওয়ায় একজন আসামির আইনিভাবে আত্মসমর্পণের আর কোনো সুযোগ নেই। যেহেতু সাজা হয়ে গেছে সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। ইশরাত জাহান উর্মি, DBC নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে বারবার রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। কেউ হারিয়েছেন একমাত্র উপার্জনক্ষম বুকের মানিককে, কেউ হারিয়েছেন আজীবন সুখ দুঃখে পাশে থাকার জীবনসঙ্গীকে। হারানো সদস্যদের স্মৃতি আঁকড়ে এখন জীবন কাটছে দুঃসহ জীবন। প্রহর গুনছেন নির্মম হত্যাকাণ্ডের বিচারের। বৃষ্টি মাথায় নিয়ে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডেইরি ফার্মের কবরস্থানে সমবেত একদল জাবি শিক্ষার্থী। জুলাই শহীদ শ্রাবণ গাজীর কবরে শ্রদ্ধা জানাতে এসছেন তারা। আছেন শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজীও। মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন শ্রাবণ। ছুটিতে দেশে এসে যোগ দেন অধিকার আদায়ের লড়াইয়ে। 5 আগস্ট জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে ঢাকা যাওয়ার পথে পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয় এই তরুণের দেহ। এখন ছেলে স্মৃতি আঁকড়ে ধরে কাটছে শ্রাবণের মা বাবার জীবন। তাকে নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল, তার সুখ কখনো কাইটা উঠানো যায় না। এত কিছু বুঝাইলাম, এত কিছু করলাম, কিন্তু সন্তান আমার স্মৃতি হয়ে রইল।
এদিকে ১৯ জুলাই রাজধানীর মানিকনগরে পুলিশের গুলিতে প্রাণ হারানো বরগুনা সদর উপজেলার কালিরতবক এলাকার বাসিন্দা মিজানুর রহমানের পরিবার এখনও শোকে বিহ্বল। ছেলের কথা মনে পড়তেই ডুকরে কাঁদেন মা বাবা। 10 বছর বয়সী মেয়ে পিঙ্কি আর 6 বছরের ছেলে সাজিদুল এখনও বাবার ফেরার অপেক্ষায়। সন্তানেরা বারবার বলে আম্মু বাবা কই, বা আম্মু এটা করো, আম্মু এটা, আমি তো সব চাহিদা তাদের পূরণ করতেও পারি না। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আর এমন কিছু করতেও পারি না যেটা তাদের বাবা করতো। জুলাইয়ের শহীদ বরগুনার 10টি পরিবারের গল্প একই। প্রিয়জনের জন্য নীরবেই ফেলছেন চোখের জল, প্রহর গুনছেন নেই বিচারের। এইভাবে যেন আল্লাহ কাউরে করেন, আল্লাহ বিচারের অগ্রগতি নাই। জুলাই সনদ বাস্তবায়ন, সেটার দিকে সরকারের কোনো সদিচ্ছা আমি এখন পর্যন্ত পুরো শতভাগ দেখছি না। যাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ, তাদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি পরিবারগুলোর পাশে থাকবে নতুন সরকার, এমনটি প্রত্যাশা জুলাই যোদ্ধাদের। শ্রাবণ গাজীর নামে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি যে কোনো স্থাপনার নামকরণের দাবি জানাই, যাতে পরবর্তী প্রজন্ম তাদের এই নামগুলো দেখে তাদের ইতিহাস জানতে পারে। যেই সম্মানটা পাওয়ার কথা ছিল সেটা তো পাচ্ছি না, বরং তারা এখন মানবতার জীবন পাল করছেন, সেটা খুবই দুঃখজনক। আমরা চাই সরকার তাদের জন্য কিছু একটা করুক। পাশাপাশি জুলাইয়ের প্রতিটি হত্যা ও অপরাধের বিচার নিশ্চিতেরও দাবি তাদের। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।